আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমরা হয়তো সকলেই জানি গণভোট কি। তো গণভোটে যে 84টা পয়েন্ট আছে এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, গণভোটে যদি হ্যাঁ পাস হয় তাহলে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। আচ্ছা, দ্বিকক্ষ আর এক কক্ষ বলতে কি বোঝায় এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আসি গণভোট কি। তো গণভোট গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সরাসরি জনগণের মতামত নেওয়া হয়, যেখানে জনগণ হ্যাঁ বা না ভোট দিয়ে সিদ্ধান্ত দেয়, সরকার সেই ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেয়। এটাই হচ্ছে গণভোট। এখন আসি গণভোটে হ্যাঁ পাস হলে কি হবে। আমাদের এই 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে গণভোটে হ্যাঁ পাস হলে কি হবে। তো ঐকমত্য কমিশন 84টা পয়েন্ট আছে, এর মধ্যে মোস্ট যে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রথমে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। দেন 2 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। 3 হচ্ছে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। 4 হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। 5 সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এছাড়াও আরও অনেক পয়েন্ট আছে, যেমন হচ্ছে গণভোটে যদি হ্যাঁ পাস হয় তাহলে আমাদেরকে বাংলাদেশি বলা হবে। এতদিন আমাদেরকে বাঙালি বলা হতো, এখন এটা বলা হবে আমাদেরকে বাংলাদেশি। তো এমন আরও অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে। তো আমাদের ওগুলো নিয়ে আলোচনা না, আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এই বিষয়টা অনেকের কাছেই ক্লিয়ার না। এতদিন আমাদের যে সংসদ ব্যবস্থা ছিল সেটা ছিল এক কক্ষ বিশিষ্ট, যদি গণভোটে হ্যাঁ পাস হয় তাহলে সেটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট। তো এইটাই আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এক কক্ষ সংসদ কি, দ্বিকক্ষ সংসদ কি। প্রথমে আসি এক কক্ষ সংসদ। এক কক্ষ সংসদ, আচ্ছা, বর্তমানে হচ্ছে আমাদের 300 জন নির্বাচিত এমপি নিয়ে এক কক্ষ সংসদ হয়। 300 জন নির্বাচিত এমপি নিয়ে এক কক্ষ সংসদ হয়। যে দল বেশি আসন পায় তারা সরকার গঠন করে এবং এই সংসদ থেকেই আইন পাস হয়। এই ব্যবস্থাটাই আমাদের এতদিন ধরে চলে আসছে, এটাই হচ্ছে এক কক্ষ সংসদ। দেন আসি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কি। আচ্ছা, দ্বিকক্ষ সংসদে থাকবে 2টা কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ। এখানে কক্ষ বলতে কিন্তু কোনো রুম বোঝানো হয় নাই, এখানে কক্ষ বলতে 2টা গ্রুপ বোঝানো হয়েছে। তো একটা থাকবে হচ্ছে নিম্ন কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ। ওকে, দেন হচ্ছে নিম্ন কক্ষ কিভাবে নির্বাচিত হয় এইটা তো আমাদের জানা আছে সকলের। বাংলাদেশে মোট হচ্ছে 350টা আসন, তো 50টা হচ্ছে সংরক্ষিত আসন, সেটাতে আমরা আলাদা বিষয়। তো মোট যদি 300টা আসন ধরি তাহলে হচ্ছে 300টা আসনের মধ্যে যেই দল বেশি আসন পাবে সেই দল হচ্ছে সরকার গঠন করবে। দেন আসি উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে। আচ্ছা, এইবারে যে নির্বাচন সেখানে হচ্ছে তো নিম্নকক্ষে 300 জন এমপি এর মধ্যে যে দল হচ্ছে বেশি আসন পেল সে সরকার গঠন করলো, নিম্নকক্ষ নির্বাচিত হয়ে গেল। দেন উচ্চ কক্ষটা কিভাবে নির্বাচিত হবে। আচ্ছা, প্রথমে বলি উচ্চ কক্ষে আসন সংখ্যা হচ্ছে 100টি। দেন হচ্ছে নির্বাচনে যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে উচ্চ কক্ষে আসন পাবে। তো উচ্চ কক্ষ আসলে পিআর পদ্ধতিতে নির্বাচিত হবে। আচ্ছা, এটা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা, ধরেন হচ্ছে বাংলাদেশে মোট 3টা আসন, একটা ঢাকা এক আসন, একটা ঢাকা 2, একটা ঢাকা 3, মোট 3টা আসন বাংলাদেশে। এবং 3টা আসনে ঢাকা 1-এ প্রার্থী সংখ্যা 100, ঢাকা 2-এ 50 এবং ঢাকা 3-এ 50। তাহলে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা কত ধরলাম এখানে, 150 মানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা 200 জন। এখন 200 জনের মধ্যে, আচ্ছা, 2টা দল আছে আমরা ধরি, একটা বিএনপি একটা জামাত, এই 2টা দল আছে আর কোনো দল নেই, এটা ধরলাম। তো এখন হচ্ছে ভালো কথা হচ্ছে নিম্নকক্ষে বিএনপি 300টা আসন ধরেন, হচ্ছে বিএনপি 200টা আসন পাইছে, জামাত 100টা, তাহলে বিএনপি সরকার গঠন করলো ধরে নিলাম। দেন ভালো কথা, তাহলে বিএনপি সরকার গঠন করলো, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। উচ্চকক্ষে যদিও বিএনপি সরকার গঠন করলো কিন্তু তারপরেও জামাতের উচ্চকক্ষে 100টা আসনের মধ্যে 60টা 70টা আসন দেওয়ার ক্ষমতা আছে। কিভাবে, এটা আমরা এখন দেখার ট্রাই করতেছি। আচ্ছা, তো
ধরা যাক ধরা যাক হচ্ছে ঢাকা 1 আসন। ঢাকা 1 আসনে কি বললাম, মোট ভোটার সংখ্যা হচ্ছে 100। এখানে হচ্ছে বিএনপি হচ্ছে ধরেন হচ্ছে 51 ভোট পাইছে, আর জামাত ভোট পাইছে 49। দেন ঢাকা 2 আসনে ভোটার সংখ্যা হচ্ছে 50। দেন হচ্ছে বিএনপি এখানে ভোট পাইছে ধরেন 26টা। দেন হচ্ছে জামাত পাইছে হচ্ছে 24টা। ঢাকা 3 আসনে মোট ভোটার সংখ্যা 50 জন। বিএনপি পাইছে ধরেন হচ্ছে 5টা ভোট, আর জামাত পাইছে হচ্ছে ধরেন হচ্ছে 45টা ভোট। ওকে, আচ্ছা তাহলে তাহলে কি হইলো, এই আসনে বিএনপি জয়লাভ করলো, এই আসনে বিএনপি জয়লাভ করলো, এই আসনে কি হইলো, জামাত জয়লাভ করলো। আচ্ছা তাহলে 3টা আসনের মধ্যে 2টাই বিএনপি জিতলো। তার মানে কি, বিএনপি সরকার গঠন করলো, মানে নিম্নকক্ষে বিএনপি সরকার গঠন করলো। কিন্তু আমরা তো এখন উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হইতেছে, তো দেশে মোট ভোটার সংখ্যা ছিল 200 জন। এখন 200 জনের মধ্যে জামাত যে কয়টা ভোট পাবে তার পার্সেন্টেজে নিলে যত হয় তত সংখ্যক হচ্ছে আসন পাবে। আচ্ছা এখন এটা হিসাব করে দেখাই। আচ্ছা তাহলে বিএনপির মোট ভোট কত পুরো দেশে? পুরো দেশে মোট ভোট সংখ্যা কত? এখানে 50, সরি এখানে 51, এখানে 26, এখানে 5, তাহলে কত হয়? 51 যোগ 26 যোগ 5, তাহলে মোট ভোটার সংখ্যা হয় মানে 82। অ্যান্ড তাহলে জামাতের মোট ভোট সংখ্যা হয় 118। তাহলে এটার পার্সেন্টেজ যদি করি তাহলে বিএনপি পাবে হচ্ছে 41টা, আর জামাত পাবে হচ্ছে 59টা। তো এটাই মেইন টুইস্ট ছিল। যদিও বিএনপি হচ্ছে সরকার গঠন করলো, তবুও পুরো দেশে ভোট জামাত বেশি পাওয়ার কারণে উচ্চকক্ষে জামাতের প্রতিনিধিত্ব বেশি বাড়লো। আচ্ছা এটা উল্টাও কিছু হতে পারে, জামাতের ক্ষেত্রে কম হইতে পারে, বিএনপির ক্ষেত্রে বেশি হইতে পারে। তো এটা নির্ভর করবে যারা ভোট দিবে তাদের উপর। আচ্ছা দ্বিকক্ষ হলে পরিবর্তনটা কি হবে? দ্বিকক্ষ হইলে পরিবর্তনটা কি হবে? আইন পাশে 2 কক্ষের অনুমোদন লাগবে। আইন পাশে 2 কক্ষের অনুমোদন লাগবে। এতদিন কি হইতো, একটা মানে 1 কক্ষ বিশিষ্ট ছিল, সরকার যা করতো সেটাই আইন হয়ে যেত। সংবিধান সংশোধনের মতো বড় সিদ্ধান্তে বেশি যাচাই বাছাই হবে। কোনো সরকার চাইলেই সেটা সংবিধান পরিবর্তন করতে পারবে না। ওরা যখন এই সিদ্ধান্ত নেবে দেন হচ্ছে উচ্চকক্ষে যাবে, উচ্চকক্ষে আবার সেখানে মতামত নেওয়া হবে, দেন হইতে পারে। বিরোধী দলগুলোর প্রতিনিধিত্ব বাড়বে, একদলীয় প্রভাব কিছুটা না অনেকাংশই কমবে। দেন এই তো এতটুকু ছিল। তো আশা করি সবাই 1 কক্ষ সংসদ ব্যবস্থা কি, 2 কক্ষ সংসদ ব্যবস্থা কি ক্লিয়ার হয়েছেন। তো এই তো আজকের ভিডিও এতটুকুই। শেষে আমি রেজাউল শুভ, পড়াশোনা করতেছি রুয়েট সিএইচিতে। তো এই তো, আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবেন সবাই। হাদিয়ে এই দেশ মাটি ভালোবেসে শহীদি দরজা নিল।